বাড়ি থেকে আজ লিটারেলি দৌড়াতে দৌড়াতে বেরিয়েছি। ক্যামেরা অন করার সময় পাইনি। এই জাস্ট স্টেশন চত্বরে এসে সাইকেলটা লক করে ক্যামেরাটা অন করলাম। স্টেশনে দাঁড়িয়ে আছে 6:15 ঠাকুরনগর লোকাল। আর এই ঠাকুরনগর লোকালটা আমার ভাগ্যে কোনো দিন জোটে না, কারণ এটা ঠাকুরনগরে এসে আগে থেকে ওয়েট করে। আর ওই যে লোকজনের চত্বর, ওখানে কি তোমরা আমার মাকে দেখতে পাচ্ছ না তো? আমিও পাচ্ছি না। ঘড়িতে বাজে 6:14 আর 6:15 এই ট্রেনটা রাইট টাইমে ছাড়ে। এই 1 মিনিটের মধ্যে কি আমার মা এসে পৌঁছাবে বলো তো? আর যদি এই ট্রেনটা না পাই, এখন আধ ঘন্টা স্টেশনে বসে ওয়েট করতে হবে, অনেকটা টাইম পিছিয়ে যাবে। কোথায় যাচ্ছি বলা হয়নি, যাচ্ছি আমরা হাবড়াতে। আসলে এখন এত এত গরম পড়ে না, বিকেল 6:30টার আগে তো এই সন্ধ্যা ভাব না আসলে বেরোনোই যায় না। তার মায়ের মুখে এক্সপ্রেশন দেখো। আমি মাকে বলেছি তাড়াতাড়ি আসো, ট্রেন পাবো না। মা বলছে আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না। আসলে সত্যি মায়ের পায়ে ব্যথা তো, ইউরিক অ্যাসিডের জন্য মা অত তাড়াতাড়ি হাঁটতে পারে না, আর হাঁপিয়েও যায়। তা আমি বলেছি এই ট্রেনটা না পেলে কিন্তু আমি আর যাবো না। ওই জন্য মা এসে বসেছে আর আমাকে বলছে হ্যাঁ তোর সাথে আমরা কোনোদিন বেরোবো না। তা আমি বলছি অনেকক্ষণ আগে থেকে যে মা তুমি আগে গিয়ে স্টেশনে ওয়েট করো, আমি যেহেতু সাইকেলে যাবো আমি তোমার আগেই পৌঁছাবো। তা না, মা আমাকে না নিয়ে নড়বেই না। দেখো কি কাণ্ড। আর এই যে এখন ট্রেনে এসে বসেছি, এখন কিন্তু ট্রেন আর ছাড়ার নাম নেই। যতক্ষণ স্টেশনে ছিলাম ততক্ষণ কিন্তু প্যালপিটেশন হচ্ছিলো, এই ট্রেন পাবো না, এই ট্রেন পাবো না। তা গল্প করতে করতে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। বললাম না একদম রাইট টাইমে ছাড়ে, ঠাকুরনগর লোকাল তো ওই জন্য। আসলে অনেকদিন ধরে মা বলছে যে চল আমাকে নিয়ে একটু হাবড়া চল, কিছু কেনাকাটা করার আছে। আমিও সময় পাচ্ছি না আর এনার্জি পাচ্ছি না, এটা হচ্ছে বড় ব্যাপার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে একটা ঘুমাই, বিকালবেলা উঠে ড্রেস পরে রেডি হতে ইচ্ছা করে না। আর এই দেখো মায়ের নতুন স্মার্ট ওয়াচ আজকেই না অর্ডারটা এসছে, আর আসার সাথে সাথে মা পরে নিয়েছে। আমার মা আর ভাই কিন্তু দুজনেই সেম ব্যক্তিত্বের মানুষ, এরা নতুন জিনিস একটুও রেখে দিতে পারে না, মানে এক্সাইটমেন্টে ধরে রাখতে পারে না। মসান্তপুর এসে আধ ঘন্টা ট্রেন এরকম ওয়েট করছে। দেখো স্নাইটা কি সুন্দর না? সন্ধ্যা হয়ে গেছে, নাহলে আরও সুন্দর লাগতো দেখতে। ও এই স্মার্ট ওয়াচটার আলাদা কিন্তু আনবক্সিং ভিডিও শ্যুট করেছি, যেটা তোমরা কয়েকদিন পরে দেখতে পাবে। আস্তে আস্তে ভিডিও আসছে, সো দেখতে থাকো। আর দেখো আমরা উঠে পড়েছি, নামবো। এই সংহতি হাবড়া ঢুকবে ভাব। ভাইকেও বলছিলাম যে চল আমাদের সাথে ঘুরে আসবি, তা ও যেহেতু পড়ে অনেকটাই বেলা করে ফিরেছে, ওরও আর এনার্জিতে কুলোয়নি। দেখো সবেমাত্র স্টেশনে নামলাম। আর হাবড়া 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আছে জ্যোতিদির বিখ্যাত সেই পোলাও মাংসের দোকান। আমি না খুঁজে পেলাম না, সামনে পেছনে নজর রাখলাম, তবে তাড়াহুড়োর জন্য আর বেশি একটা ফোকাসও করিনি। ভাবলাম যে ফেরার সময় আর একবার ঢু মেরে দেখবো। এখন এই ওভারব্রিজটা ক্রস করবো, আর এই সবচেয়ে কঠিন কাজ কী জানো তো? ওভারব্রিজ পেরোনো। আমার এই সিঁড়ি ভাঙতে যে এত আলিস্যি লাগে, আর সত্যি কথা বলতে সিঁড়ি ভাঙাতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়, ভীষণ কোমর যন্ত্রণা করে। আমার মা তাই বলে যে এত কম বয়সী তোর এই প্রবলেম। আসলে বয়স দেখে তো রোগ হয়। আচ্ছা, আর একটা বিষয় ক্লিয়ার করা আছে। বেশ অনেকজনের কমেন্ট দেখি, আমি কিছুদিন ধরেই দেখছি যে কথা বলার সময় মুখ থেকে সুপারি বার করে কথা বলো, পরিষ্কার করে কথা বলো। আবার অনেকেই বলো যে এই প্রোনাউন্সিয়েশনটা এরকম না। আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে সঠিকভাবে প্রোনাউন্স করি, কিন্তু আমার কথা না সত্যি কথা বলতে ভীষণ জড়ানো। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না। আর মুখ থেকে সুপারি বার করার জন্য না, কিন্তু আমি মুখে কোনো সুপারি রাখি না। শুধুমাত্র তোমাদের সাথে কথা বলবো বলে, তোমরা যাতে ভালো কথা পাও, ভালোভাবে শুনতে পাও, ওই জন্য আমি বারবার কথা বলি, বারবার রেকর্ড করি, বারবার নিজে শুনি, যাতে কথাগুলো ঠিকঠাকভাবে তোমাদের কাছে পৌঁছায়। অনেক স্লোলি বলার চেষ্টা করি, না হলে না রিয়েল লাইফে যারা আমাকে চেনে, যারা ছোট্টবেলা থেকে আমার সাথে আছে, আমার বাড়ির লোক, আমার ফ্রেন্ড সার্কেল, তারা জানে যে আমি কীরকম স্পিডে কথা বলি। আর স্পিডে কথা বলার জন্য না আমার কথার সাথে সাথে একটা নিঃশ্বাস ওঠে, এটা আমার সমস্যা এক ধরনের। আর আমার কথা না সত্যি কথা বলতে একটু জড়ানো, তাই আমি এটাকে অনেকটা কাটানোর চেষ্টা করি এখনকার দিনে দাঁড়িয়ে, যাতে তোমরা ঠিকঠাক কথা পাও। তারপরেও অনেকে ট্রলিংয়ের স্রোতে বলো যে না এইভাবে কথা বলছো বা ভুল প্রোনাউন্স করছো, তখন জিনিসটা খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই, আমি এগুলোকে ইগনোর করার চেষ্টা করি। জাস্ট কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করার ছিল, হোয়াট এভার। আমি জানো তো তাড়াহুড়ো করে না টাকা তোলার কথা মনে নেই, তো মাকে বলছিলাম যে ইউপিআই করে দেবো, দোকানে কোনো ম্যাটার না। কিন্তু মা বলছে না তুই আগে টাকা তুলে নিতে। আইসিআইসিআই ব্যাংক থেকে আমি টাকাটা তুলে নিয়েছি। ও কোথায় কী কিনবো সেটা তো তোমাদের বলিনি। আমরা এসছি হচ্ছে শাখার দোকানে। মা অনেকদিন ধরে বলছে যে আমি একটু শাখা পরবো, তা ঠাকুরনগর থেকে পরে নিচ্ছিলাম। আমি একদম খবরদার না, যদি শাখা পরার হয় তাহলে হাবড়াতে চলো, হাবড়াতে তুমি অনেক কালেকশন পেয়ে যাবে। আর আমি যদি একটুখানি সল দিতাম না, আমার মা কবেই ঠাকুরনগর বাজার থেকে গিয়ে পরে আসতো। ওখানে তো অত কালেকশানও ছিল না। এই দেখো এই শাখাগুলো যে এখন এত ট্রেন্ডি, তোমরা হয়তো কম বেশি দেখেছো, যে কোনো ব্রাইডাল শ্যুট বা অরিজিনাল রিয়েল যারা ব্রাইড তারাও কিন্তু পরে। এই যে চওড়া শাখাগুলো, এগুলোর অ্যাপ্রক্স প্রাইস ছিল 800 টাকা, কম না বলো? এই সেম শাখা কিন্তু ঠাকুরনগরে আমি দেখেছি 1400, 1500, 2000 টাকা, মানে যে যেরকম দাম নিয়ে পারে। তবে সত্যি কথা বলতে হাবড়াতে খুবই দাম কম। আর এই সরু শাখাগুলোও কিন্তু এখন ট্রেন্ডিং, দেখবে একদম মোটা যে চওড়া শাখা ওগুলো, আর একদম চুরির মতো সরু শাখা, এই দুটোই কিন্তু আজকাল চলছে। আমি মাকে বললাম যে মা সরু শাখাটাও নিতে পারো আর মোটা শাখাটাও নিতে পারো। এই দেখো সরু শাখাটা আমার পড়েছে, এটা ডিজাইন হচ্ছে জিগজ্যাগ ডিজাইনগুলো হয় না ওরকম। আর এই শাখার সাথে আমি মাকে বললাম যে ওই ঢেউ খেলানো যে লাল পাড়া ওগুলো নিতে। ভালো লাগছে না বলো?
আসলে আমার মা সবসময় ওই বাঁধানো শাখা পড়ে, তো ওই জন্য না এই শাখার পড়াই হয় না, আর বহু বছর মা এই শাখা পড়ে না। তা অনেক দিন ধরে ওই জন্য মায়ের শখ হয়েছে এই চওড়া শাখাগুলো মার্কেটে আসার পর থেকে যে একটা পরবো। তা আমি ওই জন্য আজকে জোর করে নিয়ে আসলাম। এইটা মা ফাইনাল করেছে, ভালো লাগছে না হাতে বলো? আর একটা হচ্ছে চওড়া শাখা নিয়েছি আমরা, আর আমাদের শাখা পড়া নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি ওই যে আইসক্রিমের দোকানটা দেখেছো, ওখান থেকে আইসক্রিম খেতে। আমার ভীষণ গলা শুকিয়ে গেছে, বাইরে বেরোলে না এখন খিদে কম পায়, তেষ্টা বেশি পায়। আগের দিন মেলায় গেছিলাম, সেই মেলাতে গিয়ে আমি শুধু টাকা শেষ করে পানীয় খেয়েছি, ঠান্ডা ঠান্ডা পানীয়। দূর ওই দোকানে না কোয়ালিটি ওয়ার্ল্ডসের আইসক্রিম কয়েকটা মাত্র পড়েছে, আমার একটাও পছন্দ হয়নি। তাই আমি আইসক্রিম না খেয়ে চলেই আসছিলাম। তো চলে আসার পথে না এই ছবির দোকানটা পড়েছে, ফটোর দোকানটা। এখানে ওই রাম ঠাকুরের ফটোটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তোমাদের বলছি না অনেকদিন ধরে যে আমি একটা পাথরের সিংহাসন কিনবো, যার জন্য নতুন নতুন ঠাকুরের নতুন সব ফটো ছবি মানে স্থাপন করব। মোটামুটি ওই লোকনাথ বাবা, মা লক্ষ্মী, মা কালী এগুলো আমি ঠাকুরনগর বাউনির মেলা থেকে নিয়ে নিয়েছিলাম। তবে রাম ঠাকুরটা না সব জায়গায় পাওয়া যায় না, এই দোকানটা পেয়েছি বলে ভাবলাম যে একেবারে নিয়েই যাই। ওই যে সাইজটা দেখছো ঝুলানো রয়েছে, ওটা 300 টাকা দাম, কিন্তু আমার অত বড় লাগবে না, আসনে ধরবে না অত বড়। তাই আমি এই কাকুটাকে বললাম যে একটু ছোটো করে আমাকে যদি দেওয়া যায়, তো উনি বললো যে ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। এই দেখো কী সুন্দর করে বানাচ্ছে, আমি জাস্ট বানানোটা দেখছিলাম ওনাদের, কী সুন্দর করে কাজগুলো কাটছে বলো, ভাল লাগছে কিন্তু দেখতে। তবে ফুল প্রসেসটা তো দেখাতে পারলাম না, কারণ রাস্তায় না প্রচুর জ্যাম, সামনে ভোট, তো তাই ভোটের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কোনো কথা দোকানদারের শোনা আছে না। রাস্তা হাবড়ার ওই যশোর রোড না সব সময় জ্যাম থাকে সারা মাস, সে কোনো ফেস্টিভ্যাল থাকুক কিংবা না থাকুক। কি অদ্ভুত না বলো? দাঁড়াও, নিয়ে আমি যেদিনকে এই সিংহাসনে ঠাকুর স্থাপন করবো না, ওই দিন তোমাদের খুব সুন্দর করে দেখাবো। আর এই বছর না আমাদের তো অসুচ, ওই জন্য আমি কোনো পুজো আচ্ছা কিছু করতেও পারছি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। কী যে একটা মানে ময়ে অবস্থা, তোমাদের বলে বোঝাতে পারছি না। চলো তাহলে স্টেশনের দিক যে, আমার ভীষণ গলা শুকিয়ে গেছে, এখন কিছু একটা খেতে হবে, বুঝলে তো। ও হ্যাঁ বন্ধুরা, আজকের এই ফুল ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা বঙ্গলরনা ফেসবুক পেজটাকে ফলো না করে ভিডিওটা দেখছো, ঝটপট ফলো করে ফেলো দেখি। ও যারা এখনও জানো না যে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে, আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিয়ে দিই, দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ফলো করে একটা মেসেজ করে রাখো। আজকে রাত কিংবা কাল সকালের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। বললাম না গলা ভেজাতে হবে, তাই আমরা জুস খেতে চলে এসেছি। আসলে ইউরিক অ্যাসিডের জন্য না ডক্টর মাকে স্ট্রিক্টলি বারণ করেছে, কোনো রকম কোল্ড ড্রিঙ্কস ফুটি কিচ্ছু খাওয়া যাবে না। তা মাকে রেখে আমি যে খাবো সেটাও আমার ভালো লাগছিল না, তাই জুসটা তো খেতেই পারে, ওই জন্য আমি একটা লেমনের জুস নিয়েছি আর মা নিয়েছে অরেঞ্জের জুস। খেয়ে দিয়ে এখন আমরা চলে এসেছি স্টেশনে এসে ভাবছি যে কী খাবার নেওয়া যায়, কারণ বাড়িতে কিছু একটা নিয়ে যেতে হবে। দুপুরে সেরকম খাওয়া দাওয়া হয়নি। তা এই যে দাদা ভাইয়ের যে বিরিয়ানি, মানে এটা হচ্ছে পোদ্দার বিরিয়ানি, এই বিরিয়ানিটাও কিন্তু ভীষণ ভাইরাল হয়েছিল ফেসবুকে, জানো তো। ওই দেখো পোদ্দার ফাস্টফুড সেন্টার, এর ওই পেছন দিকটাই হচ্ছে বাচ্চার বিরিয়ানি। সত্যি কথা বলতে আমি আগে একদিন খেয়েছি, আমার ভালো লাগেনি, তাই আমি বাচ্চার বিরিয়ানি ট্রাই করছি না। আমি এই পোদ্দার বিরিয়ানি থেকে 2টো চিকেন বিরিয়ানি আর হচ্ছে 2টো চিকেন চাপ নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আর আমার মা যে কী পরিমাণে প্যানিক করে ট্রেনের মানে কথা উঠলে, তোমাদের কী বলবো। সামান্য হাবড়া এসে মা বারবার লোকজনকে জিজ্ঞাসা করছে যে এরপরে কি আর বনগা লোকাল আছে, কারণ এই বনগা লোকালটা না একটু ভিড় হয়, কারণ এর আগে একটা হাবড়া লোকাল দেয়, তো ওই লোকালের সমস্ত মানুষ নেমে এই বনগা লোকালে ওঠে। আমি বলছি যে তুমি যদি না ওঠো, আমি কিন্তু উঠে বাড়ি চলে যাবো। প্রত্যেকবার আমি এই ভয় দেখাই যাতে মা একটু উঠতে পারে। ঠাকুর করে ট্রেনে উঠে গেছি, সিট পাইনি, লেডিসে উঠেছি, বুঝেছো। মা আমি আগেই বললাম যে মা চলো লেডিসে উঠি, মা বলছে না লেডিসে উঠবো না, জেনারেলে উঠবো। ঠিক আছে, আমারও বুদ্ধি কম, আমি লেডিস আর জেনারেলের মাঝখানে দাঁড়িয়েছিলাম। জেনারেলে এত ভিড়, মা নিজে ভয়তে বলছে না লেডিসে উঠবো, চল। দেখো গল্প করতে করতে ঠাকুরনগর নেমে গেছি। ও হ্যাঁ, যারা আমার চ্যানেল আছে বঙ্গলরনা ইউটিউব চ্যানেল, এখনও সাবস্ক্রাইব করোনি, দেখো চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে রাখছি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার যে সকল বন্ধুরা নতুন ভিডিও বানাচ্ছ, মনে অনেক রকম কনফিউশন, তো আমাকে বিনা সংকোচে মেসেজ করতে পারো। আমি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুর সাথে কানেক্টে থাকার চেষ্টা করি। চলো বাড়ি যাই, ভীষণ কষ্ট হয়ে গেছে। A few moments later. টুকটুক করতে করতে বাড়ি চলে এসে, আমি তো বাড়ি এসে ভেবেছি যে ভাই হয়তো ঘুমিয়ে পড়বে, দেখি না ঘুমায়নি, জেগে বসে আছে আমাদের জন্য। এখন যাবো আর খেতে বসবো গাইস, খুব খিদে পেয়েছে খুব। 2 hours later. এই যে আমরা যে এই পোদ্দার বিরিয়ানি এনেছি, সেই পোদ্দার বিরিয়ানি এখন আমরা ভাগ করছি, মানে 2 প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, 2 প্লেট চিকেন বিরিয়ানিটাকে আমরা 3 প্লেট করছি। আর সত্যি কথা বলতে না, আমি দোকান থেকে কেনা বিরিয়ানি একটা ফুল প্লেট একা খেতে পারি না, বাড়ির বিরিয়ানি পারি। ও চিকেনের সাইজটা তোমাদের দেখিয়ে দিলাম, একটা চিকেনের সাইজ একটু ছোটো আর একটা বড়, তা বড় যে সাইজটা ওটাকে শেয়ার করছি। আর আলুটাও অনেক বড় দিয়েছে, খেয়ে দেখতে হবে যে কতটা টেস্টি। তবে আমার সবচেয়ে হচ্ছে এই
রিজনেবল প্রাইসে যে বিরিয়ানি স্টেশনে, তার মধ্যে আমার ওই গৌরডাঙ্গা স্টেশনে যে বিরিয়ানিটা ওটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে হচ্ছে চিকেন চাপের সাইজটা কিন্তু অনেক বড় ছিল। আর জানো তো আমি চিকেন চাপ কখনও কিন্তু এর আগে ট্রাই করিনি, আজকে প্রথমবার ট্রাই করছি। দাঁড়া ভাইয়ের কাছ থেকে রিভিউটা নিয়ে নিই, তারপর আমি নিজে রিভিউ দেবো তোমাদের, ঠিক আছে? ভাইকে আমি বলছি বারবার যে একটু প্রফেশনাল ফুড ব্লগারদের মতো মাংসটা ছিঁড়ে ঝুড়ো ঝুড়ো চালটা একটু হাতে করে দেখা, তা তো উনি করবে না। ঠিক আছে, না করুক বাবা, আমিই করে তোমাদের দেখাই, তাই না? আমি কি বকি না বলো? অনেকেই বলো যে তুমি এত বকো কেন? আচ্ছা, বকা শোনার জন্যই তো আমরা ব্লগগুলো দেখি, মানে তোমরাও তাই জন্যই হয়তো দেখো, বলো। হোয়াট এভার, চলো খাই, আমার খুব খিদে পেয়ে গেছে। আর চিকেন না আমার এই ছিবড়া লাগে সত্যি কথা বলতে, মানে এই মানে এই ব্রয়লার মুরগি যেটাকে বলে, ওই জন্য আমি বাড়িতে কখনো ব্রয়লার মুরগি খাই না, কিন্তু এই রেস্টুরেন্ট বাইরে বেরোলে তো খেতেই হয়। ও চিকেন চাপটা কিন্তু সত্যি খুব টেস্টি ছিল, এত বড় চিকেনের পিস আমি খেয়ে সত্যি পারছিলাম না, বিশাল কষ্ট হয়ে গেছে খেতে খেতে। আর কি, কোনো কাজ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন শুধু ঘুমাবো। ভীষণ পাঁচ যন্ত্রণা করছে, মানে এত হাঁটাহাঁটি করছি। চলো বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ করে, লাভ ইউ।